চায়নার সবচেয়ে বড়লোক ব্যবসায়ীর স্ত্রী হওয়ার লোভে মেয়েটি নিজের মুখ প্লাস্টিক সার্জারি করে তার স্ত্রীর মতো করে নেয়। কিন্তু মেয়েটি জানতো না এই চকচকে বড়লোকের দুনিয়ার পিছনের কালো সত্যিটা কি। মেয়েটি কি পারবে তার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করতে? সেই নিয়েই বেশ রহস্যময় সাসপেন্সফুল একটা থ্রিলার পুনর্জন্মের ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। জামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র ডক্টর এমিকে দেখতে পাই, যে একজন প্লাস্টিক সার্জন ছিল এবং সে তার সাফল্যের জন্য একটি অ্যাওয়ার্ড পাচ্ছিল। এবার এমিকে যখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, অর্থাৎ এমি যখন স্টেজে ছিল, তখনই সেখানে হাজির হয় এমির বোন বেলা। এবং আমরা দেখতে পাই যে বেলার গা থেকে রক্ত পড়ছিল এবং সে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল এবং বেলার হাতে একটা স্ক্যালপেল ছিল। এবারে এমি তো বেলাকে দেখে খুবই চমকে যায় যে বেলা এমন অবস্থায় এখানে কি করছে। এবং বেলা তখনই বলে ওঠে যে তোমার জন্যই আজকে আমার এই অবস্থা। তুমি আমার প্লাস্টিক সার্জারি করে চায়নার সবচেয়ে বড় লোকের স্ত্রীর মতো করে দিলে না। তাই জন্যই আমি অন্য একটা ডাক্তারের কাছে গেছিলাম সার্জারি করাতে, কিন্তু সে ঠিক মতো সার্জারি করতে পারেনি এবং আমার মুখটা পুরোই বিকৃত করে দিয়েছে। আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। এবারে এমি তো তখনই বলে ওঠে যে বেলা, তোমার এমন অবস্থা কি করে হলো? এবং বেলা বলে যে এমি, তুমি তো একজন ডাক্তার, তুমি তো চাইলেই আমার মুখটা বেঞ্জামিনের ওয়াইফের মতো করে দিতে পারতে। তাহলে তুমি কেন করলে না? কেন তুমি আমার এই স্বপ্নটা পূরণ করলে না? এই বলে বেলা তখনই এমির বুকে সেই স্ক্যালপেলটা ঢুকিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে এমির হাত থেকে অ্যাওয়ার্ড পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এবার এই দৃশ্যে সবাই তো ভয় পেয়ে যায় এবং চারিদিকে ছুটোছুটি করে পালিয়ে যায়। এবার বেলা তো তখনও বলতে থাকে যে আমি বেঞ্জামিনের স্ত্রীকে কিডন্যাপ করেছিলাম ওর জায়গা নেব বলে। তোমাকে কত করে অনুরোধ করেছিলাম যেন আমার মুখটা তুমি ওর মতো করে দাও। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। আসলে এমি এবং বেলা দুই বোন, এবং এখানে আমরা এমি এবং বেলার মা কেটি এবং বাবা হেনরিকেও দেখতে পাই। এরা তিনজন মিলে চায়নার অন্যতম বড়লোক ব্যবসায়ী মিস্টার বেঞ্জামিন জৌয়ের স্ত্রীকে কিডন্যাপ করে এবং তারা ঠিক করেছিল যে এই স্ত্রীর বদলেই তারা নিজেদের মেয়ে বেলাকে সেখানে পাঠাবে। এবং এমি যেহেতু একজন প্লাস্টিক সার্জন, তাই জন্য এমি তো সহজেই বেলার মুখটা বেঞ্জামিনের স্ত্রী দেশের মতো করে দিতে পারবে এবং সেই অনুরোধ নিয়েই বেলা এবং তার মা বাবা এমির কাছে এসেছিল। কিন্তু এমি প্লাস্টিক সার্জারি করতে মানা করে দেয়। এমি তখন মনে মনে ভেবেছিল যে বেলা, এমনটা নয় যে আমি তোমার ভালো চাই না, আমি তোমার ভালো চাই বলেই আমি তোমার সার্জারিটা করছি না, কারণ আমি জানি যে ওই বেঞ্জামিন আসলে কেমন লোক। এবার আমরা মিস্টার বেঞ্জামিন জৌকে দেখতে পাই, যে কিনা চায়নার অন্যতম বড়লোক ব্যবসায়ী ছিল। এবং সেখানে আমরা তার আসল স্ত্রী গ্রেসকেও দেখতে পাই। এবার আমরা দেখতে পাই যে গ্রেস এবং বেঞ্জামিন অর্থাৎ বেন খাওয়া দাওয়া করছিল এবং গ্রেসের খাবারের মধ্যেই কোনোভাবে একটা পিন চলে আসে এবং বেঞ্জামিন সেই দৃশ্য দেখে প্রচন্ড রেগে যায় এবং সে এতটাই নৃশংস ছিল যে সে তার কর্মচারীদের আঙুল কেটে নেয় এই ভুলটা করার জন্য। অর্থাৎ আপাত দৃষ্টিতে যে বেঞ্জামিনকে সবাই এত ভালো এবং এত দয়ালু ভাবত, সে কিন্তু আসলেই খুবই নিষ্ঠুর এবং ক্রুয়েল একজন মানুষ ছিল। এবং আসলে এমি এই সত্যটা জানতো, তাই জন্যই এমি কখনো চায়নি যে তার বোন এরকম একটা বাড়িতে গিয়ে থাকুক। এবার আমরা দেখতে পাই যে এমি তো সেখানেই মারা যায় এবং এমি তখনই ভাবে যে বেলা, আমি তোমার ভালোর জন্যই তোমাকে বেঞ্জামিনের স্ত্রী হতে দিইনি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ঘৃণা করো যে তার জন্য তুমি আমাকে হত্যা করবে। আমি যদি আর একবার জন্ম নিতে পারতাম। এবং তখনই এমির পুনর্জন্ম হয় এবং আমরা আবারও সেই দিনে ফিরে আসি, অর্থাৎ যেদিন কিনা বেলা এমির কাছে প্লাস্টিক সার্জারি করতে এসেছিল। এবার ডক্টর এমি তো বুঝতে পারে যে তার পুনর্জন্ম হয়েছে এবং সে আর একটা সুযোগ পেয়েছে তার আগের জন্মের ভুলগুলো ঠিক করার। এমির মা বাবা তো বলে ওঠে যে এমি, তুমি তো একজন ডাক্তার হয়ে আমাদের ফ্যামিলিতে কিছুই কন্ট্রিবিউট করো না, অন্তত তোমার বোনের সার্জারিটা করে দিয়ে আমাদের পরিবারের কিছু মঙ্গল করো। এবং এমি তখনই বলে যে ঠিক আছে, আমি তোমার সার্জারি করব। এবং এমি বেলার সার্জারি করে এবং ব্যান্ডেজ খুললে আমরা দেখতে পাই যে তাকে পুরোই মিস্টার বেঞ্জামিন জৌয়ের স্ত্রী গ্রেসির মতো লাগছিল। এবার অপরদিকে আমরা এমি এবং বেলার মা বাবা অর্থাৎ কেটি এবং হেনরিকে দেখতে পাই। তারা ততদিনে গ্রেসিকে অর্থাৎ বেনের আসল স্ত্রীকে কিডন্যাপ করে নিয়েছিল
যাতে তারা ফেরত হিসাবে তাদের নিজেদের মেয়ে বেলাকে পাঠাতে পারে। মানে যাতে তারা বেনের স্ত্রী বা ওয়াইফ এক্সচেঞ্জ করে দিতে পারে। এবং সেই সময় বাড়িতে বেলা ফিরে আসে। তার বাবা তো সঙ্গে সঙ্গে ছবি থেকে মিলিয়ে দেখে যে বাহ, বেলাকে পুরো ওই গ্রেসির মতো লাগছে। এবার তো বেঞ্জামিন নিজেও চিনতে পারবে না যে তার স্ত্রী আসলে কে। এবার তার বাবা অর্থাৎ হেনরি তো তখনই বলে ওঠে যে বেলা, প্লাস্টিক সার্জারি তো একদম সাকসেসফুল হয়েছে, তাহলে তোমার মুখে হাসি নেই কেন? তুমি কি খুশি নও? এবং এমি তখনই বলে ওঠে যে এমন কোনো ব্যাপার না, আসলে এক্ষুনি ওর সার্জারি হয়েছে তো, তাই জন্য ওর মুখে ব্যথা রয়েছে। এই ব্যথাটা কমে গেলেই ও মুখটা ঠিক মতো নাড়াচাড়া করতে পারবে। এবং এমি তো তখনই বেলার জন্য বড় ফানতে চলে যায়। এবার কেটি আর হেনরি তো বেলাকে তখনই ভীষণ অয়েলিং বাটারিং করতে শুরু করে দেয়, কারণ তারা জানতো যে এখন বেলাই হবে তাদের সোনার ডিম পাড়া হাঁস। বেলার মাধ্যমেই তারা বড়লোক হবে। হেনরি বলে যে আমরা বেঞ্জামিনকে ফোন করে জানাবো যে ওর নিখোঁজ স্ত্রীকে আমরা খুঁজে পেয়েছি, রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, এবং তার বদলে নিশ্চয়ই বেঞ্জামিন আমাদের কিছু না কিছু একটা পুরস্কার দেবে। তো প্রথমত তো বেঞ্জামিনের থেকে পুরস্কার হিসেবেই আমরা 100 মিলিয়ন টাকা নিয়ে নেব। তারপর তুমি ওর বাড়িতে গিয়ে যা করার করবে। এবার এমি তো তখনই বেলাকে ওয়ার্ন করে দেয় যে বেলা, তুমি যার বাড়িতে যাচ্ছ সে কিন্তু কোনো সাধারণ লোক না, সুতরাং নিজের প্রাণ ঠিক রাখতে চাইলে তোমায় কিন্তু সাবধানে থাকতে হবে। কিন্তু হেনরি তো তখনই চেঁচিয়ে ওঠে যে তুমি চুপ করো, তুমি কি চাও না যে তোমার বোনের ভালো হোক, আর তোমার বোনের থ্রুতে আমরা একটু বড়লোক হতে পারি? আমাদের পরিবার ভালো করছে সেটা তোমার সহ্য হয় না, তাই না? তোমার বোনকে প্লাস্টিক সার্জারি করে তুমি আমাদের মনে হচ্ছে ধন্য করে দিয়েছো। তোমার থেকে তো একটা রাস্তার কুকুরও অনেক বেশি লয়াল হয়। এবার এই সব কথা শুনে এমি তো বলে ওঠে যে তাই নাকি? তা এত বছর তোমরাই আমাকে মানুষ করেছো, তার মানে নিশ্চয়ই তোমরাও এরকমই, তাই জন্যই আমি এমনটা হয়েছি। এবং বেলা তখনই বলে যে এমি, তুমি আমাকে হিংসা করছো না তো? হিংসা করার কিছু নেই। এবং বেলা তখনই গিয়ে গ্রেসির কিছু জামা কাপড় পরে আসে। এবং এমি তো লক্ষ্য করে যে সেই জামা কাপড়ে রক্তের দাগ। এমি বুঝতে পারে যে গ্রেসিকে যখন অপহরণ করা হয়েছিল তখন গ্রেসি এই জামাটাই পরেছিল, যেটা কিনা বেলা এখন পরেছে। এবং এমি সন্দেহ করে যে হয়তো কেটি এবং হেনরি গ্রেসিকে অলরেডি খতম করে দিয়েছে, তা না হলে তার জামায় রক্ত আসবে কোথা থেকে। কিন্তু অপরদিকে কেটি আর হেনরি তো বেলাকে এই পোশাকে দেখে ভীষণ খুশি ছিল যে তোমাকে এই পোশাকটা একদম সুন্দর ফিট করে গেছে। এখন আর বেঞ্জামিন কোনোভাবেই সন্দেহ করবে না যে তুমি ওর স্ত্রী না। তোমাকে তো একদমই বড়লোক ঘরের বউ লাগছে। বেঞ্জামিন এত বড়লোক একজন মানুষ, সুতরাং সে নিশ্চয়ই তার স্ত্রীকে ভীষণই ভালোবাসবে এবং তার স্ত্রীকে নানাভাবে নানা দামি দামি জিনিস দেবে। এবার তো আমাদের ভাগ্য খুলে যাবে। এবং তখনই হেনরি বেঞ্জামিনকে কল করে এবং সে বেঞ্জামিনকে জানায় যে তার স্ত্রীকে তারা খুঁজে পেয়েছে। কিছুদিন ধরেই নিউজে গ্রেসির নিখোঁজ হওয়ার খবর দেখানো হচ্ছিল এবং সেখান থেকেই নাকি তারা এই বিষয়টা জানতে পেরেছিল। গ্রেসি নাকি ব্লাড সুগার লো হয়ে যাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিল এবং তারপরই হেনরি আর কেটি গ্রেসিকে বাড়িতে নিয়ে এসে তার সেবা করে এবং এখন তারা বেঞ্জামিনের কাছে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে চাইছে। এবার অপরদিকে আমরা বেনকে দেখতে পাই, যে কিনা ভীষণই নিষ্ঠুর টাইপের একজন লোক ছিল এবং সে তো তার স্ত্রীর বডিগার্ডদের শাস্তি দিচ্ছিল, কারণ তাদের জন্যই গ্রেসি আজকে হারিয়ে গেছে। এবং তখনই তার সেক্রেটারি তাকে বলে যে গ্রেসির খুঁজে পাওয়ার খবর পাওয়া গেছে, বাই পরিবার নাকি গ্রেসিকে উদ্ধার করেছে এবং তাদের বাড়িতেই গ্রেসি এখন রয়েছে। এবার বেঞ্জামিন তো সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং অপরদিকে আমরা কেটি, হেনরি এবং বেলাকে দেখতে পাই। তারা তো ভাবছিল যে তারা বেঞ্জামিনের থেকে টাকা পয়সা পেলে কি করবে, এবং তখনই তারা এমিকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়। হেনরি বলে যে এমি, তোমার এই ডাক্তারের পড়াশোনার পিছনে আমাদের অনেক খরচা হয়েছে। ভবিষ্যতে তুমি যদি আমাদের বাড়িরই মেয়ে হয়ে থাকো তাহলে বিয়েতেও অনেক খরচা হবে। এত খরচা আমরা সামলাতে পারবো না। তাই তুমি এখন এই কন্ট্রাক্টে সাইন করে দাও, যাতে লেখা আছে যে আমাদের বাই পরিবারের সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। তাই এই 100 মিলিয়ন টাকা যেটা আমরা পাবো সেটাতেও তোমার কোনো অধিকার থাকবে না। এবার এমি তো তখনই মনে মনে তার আগের জন্মের কথা ভাবে, যে কিভাবে বেলা অর্থাৎ তার নিজের বোনই তাকে হত্যা করেছিল এবং তার বাবা মা কিভাবে তাকে সব সময় অপমান করত। তাই এই কন্ট্রাক্ট সাইন করতে এমিকে আর দুইবার ভাবতে হয় না এবং এমি সঙ্গে সঙ্গে সেই কন্ট্রাক্টে সাইন করে দেয়। এবার এমি তো তখনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল এবং হেনরি বলে যে তুমি কোথায় যাচ্ছ? এমি বলে যে আমার সাথে তোমাদের আর কোনো সম্পর্ক এমনিতেও নেই,
তো আমি যেখানেই যাই না কেন তাতে তোমাদের কি? কিন্তু তারা এমিকে সেখান থেকে যেতেও দেয় না। তারা আসলে সন্দেহ করছিল যে এমি যদি বেনের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেয়, তাই জন্য তারা এমিকে সেখানেই ধরে রাখে। এবং তখনই তাদের বাড়িতে হাজির হয় বেঞ্জামিন জৌ, অর্থাৎ কিনা চায়নার অন্যতম বড় ব্যবসায়ী, যাকে আদতে সবাই খুব ভালো লোক বলে জানতো। এবার তার স্ত্রী সেজে থাকা বেলা তো সঙ্গে সঙ্গে এনার কাছে গিয়ে বলে যে বেন, তুমি এসে গেছো, তুমি এত দেরি করলে কেন? এবং বেন তো তখনই বেলার গাল টিপে দিয়ে বলে যে আমি না হয় দেরি করেছি, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? এবার হেনরি তো পাশ থেকে বলে ওঠে যে আসলে আপনার স্ত্রীর মনে হয় সুগার লো হয়ে গেছিল, তাই সে অজ্ঞান হয়ে গেছিল, আমরাই ওকে বাঁচিয়েছি। কেটি তো বলে ওঠে যে আসলে আমরা খুবই সৎ লোক, তাই জন্যই আমরা আপনার স্ত্রীর খবরটা দেখা মাত্রই আপনাকে কল করি যে আপনার স্ত্রী আমাদের বাড়িতে রয়েছে। এবার বেলা তো তখনই বলে ওঠে যে কেন বেন, তুমি কি এতদিন পরে আমায় দেখছো বলে আমায় চিনতে পারছো না? এবং বেন তখনই তার সেক্রেটারিকে বলে যে ওই মেয়েটাকে নিয়ে আসো। এবং আমরা দেখতে পাই যে সেখানে হুইল চেয়ারে বসিয়ে একটি মেয়েকে নিয়ে আসা হয়, যার মুখটা চুল দিয়ে ঢাকা ছিল এবং তার হাত পাও দড়ি দিয়ে বাঁধা ছিল। এবার বেন তো তখনই এমিকে বলে ওঠে যে তুমি যদি আমার আসল স্ত্রী অর্থাৎ গ্রেসি হও, তাহলে এই মেয়েটাকে। এবার কেটি আর হেনরি তো বুঝতে পারে না যে আসল গ্রেসি এখানে কোথা থেকে চলে এলো। তারা তো নিজের হাতে আসল গ্রেসিকে জলে ফেলে দিয়েছিল, তাহলে কি জল থেকে উঠে ভূত চলে এলো? এবং হেনরি আর কেটি তো তখনই বলতে থাকে যে মিস্টার বেন, আপনি ভুল করছেন, এটা নিশ্চয়ই কোনো আজে বাজে রাস্তার মেয়ে, আপনারা ভুল লোককে তুলে এনেছেন। আসলে এ হয়তো আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো রকম বাধা সৃষ্টির চেষ্টা করছে, আপনারা এর কথায় পাত্তা দেবেন না। এবং তখনই বেনের সেক্রেটারি বলে ওঠে যে স্যার, এখানে ডক্টর এমি হাজির রয়েছে এবং ডক্টর এমি সবসময় ম্যাডামের চিকিৎসা করতেন, তাই ডক্টর এমি তো সহজেই বলতে পারবেন যে আপনার স্ত্রী আসলে কোনটা। এবং এমি তো তখনই হুইল চেয়ারে বসা মেয়েটির দিকে এগিয়ে যায়। এবার মেয়েটি তো সঙ্গে সঙ্গে এমির হাত খপাত করে ধরে নেয় এবং এমি মেয়েটিকে সান্ত্বনা দিয়ে তার হাতে ট্যাপ ট্যাপ করে। এমি বলে যে আমি তো এখানে ভালো করে কোনো মেডিকেল পরীক্ষা করতে পারছি না, কিন্তু যতদূর আমার মনে হচ্ছে যে তোমার সাথে যে বসে আছে সেই হচ্ছে তোমার আসল স্ত্রী। অর্থাৎ এমি এখানে বলেই দেয় যে বেলাই হচ্ছে বেনের আসল স্ত্রী। এবার কেটি আর হেনরি তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে হ্যাঁ হ্যাঁ, আমরাও তো সেটাই বলছিলাম যে এটাই হচ্ছে আপনার আসল স্ত্রী। এবং বেলা তখনই বলে ওঠে যে বেন, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? কতদিন তোমার সাথে আমার দেখা হয়নি, আমাকে বাড়ি নিয়ে চলো। এবং বেন তো তখনই বেলাকে কোলে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার তারা সেখান থেকে চলে যাওয়ার পরই কেটি আর হেনরি বেনের সেক্রেটারিকে বলে ওঠে যে এবার আমাদের টাকাটার কি হবে? নিউজে তো বলা হয়েছিল যে গ্রেসিকে যে খুঁজে দিতে পারবে তাকে 100 মিলিয়ন টাকা দেওয়া হবে। এখন তোমরা যদি টাকাটা না দাও তাহলে তো তোমাদেরই বদনাম হবে, তাই না? এবং বেনের সেক্রেটারি তখনই একটি চেক বার করে এবং বলে যে সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, গ্রেসি ওই বাড়িতে গিয়ে ভালোভাবে সেটেল করুক, তোমরা তোমাদের টাকা নিশ্চয়ই পেয়ে যাবে। এবং সেক্রেটারি তখনই সেই চেকটা এমির দিকে এগিয়ে দেয়। সে বলে যে ডক্টর এমি, আপনি এক্ষুনি আমাদের অনেক সাহায্য করেছেন, তাই এই চেকটা আপনার রেমুনারেশন। এবার এমি তো প্রথমে বলে যে এটা এমন কিছু সাহায্য ছিল না, কিন্তু তবুও বেনের সেক্রেটারি জোর করে এমিকে সেই টাকাটা দিয়ে দেয়। এবার এমির সাথে তো আগে থেকেই কেটি আর হেনরি সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, তাই এই টাকার উপর তাদের কোনো অধিকারই থাকে না। এবং এমি সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। কেটি আর হেনরি তো বলতে থাকে যে আমরা তো আমাদের টাকা পেলাম না, এখন 2 দিন পরই আমরা যাদের থেকে লোন নিয়েছিলাম তারা তো টাকা নিতে চলে আসবে, আমরা এবার কি করব? বেলাকে ওই বাড়িতে গিয়ে কিছু একটা তো করতেই হবে। এবার অপরদিকে আমরা বেলাকে, অর্থাৎ কিনা গ্রেসি সেজে থাকা বেলাকে দেখতে পাই। এবং বেঞ্জামিন তো বেলাকে নিয়ে তার বাড়িতে চলে এসেছিল। এত বড় বাড়ি, এত চাকর বাকর দেখে বেলার চোখ তো লোভে একদম চকচক করছিল। এবার সে তো গ্রেসির ক্লসেটে গিয়ে বলে যে আমাকে এই জামাটা এখনই বার করে দাও, আমি এইটা পরবো। কিন্তু তখনই একজন কর্মচারী বলে ওঠে যে কিন্তু ম্যাডাম, আপনি তো একটা জামা একবার পরা হয়ে গেলে আর পরেন না, এক জামা দুইবার কেবলমাত্র গরিবরাই পরে। এবং এই কথা শুনে বেলা তো কর্মচারীকে ঠাস করে এক চড় মারে যে তুমি কাকে গরিব বলছো? এবং কর্মচারীটা তো বলে যে ম্যাডাম, এই কথাটা তো আপনিই সবসময় বলতেন। এবার বেলা তো বুঝতে পারে যে সে ভুলভাল কিছু একটা বলে ফেলেছে এবং বেলা সঙ্গে সঙ্গে শাওয়ার নিতে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে সেই ক্লজেটে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল
এবং সেই সিসিটিভি দিয়ে বেঞ্জামিন সবকিছুই দেখছিল। এবার শাওয়ার নিয়ে বেলা তো চেঞ্জ করে বেঞ্জামিনের কাছে আসে এবং সে বেঞ্জামিনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল এবং বেলার হাতে একটা ওয়াইন গ্লাসও ছিল। এবং বেন তখনই বলে ওঠে যে, গ্রেসি, তুমি তো কখনোই ড্রিঙ্ক করতে না, আজ হঠাৎ কি হলো? বেলা বলে যে, কিছুই না, আসলে অনেকদিন তোমাকে দেখিনি তো, তাই ভাবলাম যে তোমাকে খুশি করার জন্য এটুকু তো আমি করতেই পারি। এবং সে তো বেনকে ইমপ্রেস করার বা পটানোর চেষ্টা করছিল। এবং বেঞ্জামিন তো তখনই তার কাছে গিয়ে বলে যে, গ্রেসি, তোমাকে এরকম ভীতু ভীতু লাগছে কেন? তুমি কি ভয় পাচ্ছ কোনো কারণে যে আমি তোমাকে ডাউট করছি? এবার বেলা তো তখনই নাটক করে বলে ওঠে যে, ধ্যাত, তুমি কি বলছো? এইসব কথা একদম বলবে না। এবং বেঞ্জামিন তখনই বেলাকে সেই ঘর থেকে বার করে দেয়। সে বলে ওঠে যে, আজকে রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমাবো, তাই তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। এবং আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গে বেঞ্জামিন তার ঘরের একটি জায়গা থেকে কালো কাপড় সরিয়ে দেয় এবং সেইখানে একটি কাচের বক্স মতো ছিল, যার মধ্যে নানা রকম বিষাক্ত প্রাণী এবং সাপেরা ছিল। এবার বেলা তো ঘর থেকে বেরিয়ে বুঝতে পারে না যে বেঞ্জামিন কি তাকে সন্দেহ করছে, এবং বেলা সেই দিন রাতের মতো ঘুমিয়ে পড়ে। এবার পরের দিন সকাল হতেই বেলা ব্রেকফাস্ট টেবিলে আসে এবং সেই রুমের সামনে সে একটা লক রুম দেখতে পায়। এবার বেলা তো তখনই সেই ঘরের দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা লক ছিল। এবং তখনই সেখানে বেঞ্জামিন আসে। বেলা বলে ওঠে যে, বেঞ্জামিন, এই ঘরের দরজাটা বন্ধ কেন? এবং বেঞ্জামিন তো তখনই বলে ওঠে যে, হঠাৎ তুমি এখানে? তুমি তো এই ঘরটা থেকে সবসময় দূরে দূরে থাকতে, তুমি আজকে এখানে কি করছো? এই ঘরটায় আমাদের কিছু গুপ্ত ব্যাপার রয়েছে। এবার বেলা তো বুঝতে পারে না ব্যাপারটা কি হচ্ছে, এবং বেঞ্জামিন তখনই বলে যে, সেই কথা পরে বলা যাবে, চলো ব্রেকফাস্ট করে নি। আজকে আমি ব্রেকফাস্টে তোমার পছন্দের সব রান্না করতে বলেছি। এবং বেলা তো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখে সেখানে ভয়ানক পোকা, সাপ, কেঁচো, এই সমস্ত কিছু ভাজা ভাজা করা ছিল। এবার এই দেখে বেলার তো গা গুলিয়ে যায় এবং বেন তখনই বলে ওঠে যে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না? এইসব খেতে তো তোমার খুবই ভালো লাগতো। এবার বেলা তো কোনো রকমে কষ্ট করে একটা ইনসেক্ট খায় এবং সে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে চলে যায় বমি করতে। বেলা মনে মনে ভাবে যে, গ্রেসিকে দেখতে তো এত সুন্দর, এত লেডি লাইক, তাহলে ওই রকম পোকামাকড় কেন খায়? কিন্তু যাই হয়ে যাক না কেন, বেনের সামনে এইসব প্রকাশ করলে হবে না। কিন্তু বেলা এটা লক্ষ্য করে না যে বাথরুমের মধ্যেও সিসিটিভি লাগানো আছে, সুতরাং সে বেঞ্জামিনের নজরের আড়ালে কখনোই থাকতে পারতো না। এবার বেলা তো ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই সে দেখে যে বেঞ্জামিন এখন টেবিলের সমস্ত খাবার চেঞ্জ করে ভালো ভালো খাবার দিয়ে দিয়েছে। এবং বেঞ্জামিন তো তখনই বলে ওঠে যে, গ্রেসি, সত্যি তুমি আগের থেকে অনেকটা বদলে গেছো। এই সমস্ত পোকা মাকড় সাপ এগুলো তো আমার গ্রামের খাবার দাবার ছিল, যেগুলো তুমি কখনোই খেতে চাইতে না, কিন্তু আজকে তুমি সেটাও ট্রাই করলে। আমি তো ভীষণই খুশি হয়েছি। মানে বেলা বুঝতে পারে যে বেঞ্জামিন কাইন্ড অফ তার পরীক্ষা নিচ্ছিল। এবার বেঞ্জামিন তো তখনই বেলাকে বলে যে, গ্রেসি, আগামী 2 ঘন্টা তুমি আমাকে একদমই ডিস্টার্ব করবে না, আমার বিজনেসের কিছু কাজ আছে। তুমি তো আমাদের ডগিকে খুব ভালোবাসতে, তাহলে এখন তুমি আমাদের ডগির সাথে খেলা করো। এবং এই বলে বেন তো বেলার কোলে তাদের ডগিকে দিয়ে চলে যায়। কিন্তু বেন আসলে কোনো অফিসিয়াল কাজকর্ম করতে যায়নি, সে তার ঘরে বসে সিসিটিভিতে দেখছিল যে এই মেয়েটা আসলে কি করে, এই মেয়েটাই তার স্ত্রী কিনা। এবার আসলে বেলার ডগিতে অ্যালার্জি ছিল, তাই ওই ডগিকে কোলে নেওয়ার পরপরই বেলার গা হাত পা চুলকাতে শুরু করে এবং সে তো সঙ্গে সঙ্গে ডগিটাকে কোল থেকে ফেলে দেয় এবং সে বলতে থাকে যে, এই শয়তান কুকুরটা আমার গায়ে হাত পায়ে র্যাশ বার করে দিল, এটাকে তো ডগ স্যুপ বানিয়ে খেয়ে নেওয়া দরকার। এবং বেনের তখনই মনে পড়ে যে তার স্ত্রীর তো এরকম কোনো অ্যালার্জি ছিল না এবং সে কুকুর বিড়াল খুবই ভালোবাসতো। এই কুকুরটিকেও সে রাস্তা থেকে তুলেই অ্যাডপ্ট করেছিল। তাহলে হঠাৎ করে তার এমন পরিবর্তন কি করে হলো? বেন বলে ওঠে যে, কিন্তু আগে তো তোমার কুকুরে অ্যালার্জি ছিল না, তো তুমি কি হঠাৎ করে অন্য কোনো মানুষ হয়ে গেছো নাকি? এবং বেলা তো তখনই বলে ওঠে যে, বেন, সত্যি তুমি না পারো। এতদিন পর আমি বাড়িতে ফিরলাম এত বিপদের মধ্যে কাটিয়ে, আর এখন তুমি সবকিছু নিয়ে আমাকে সন্দেহ করছো। আমি এখনই চলে যাব। এবং এই বলে সে তো বাড়ির দরজা খুলে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু দরজা অবভিয়াসলি সে খুলতে পারে না, কারণ দরজার কোড ওয়ার্ড তার জানা ছিল না। এবং বেঞ্জামিন তখনই তার হাতে একটি ছুরি তুলে নেয়। এবার বেলা তো চেঁচাতে থাকে যে, তুমি এটা কি করছো? ছুরি নিয়ে তুমি কি করবে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
মানে সে ভাবছিল যে হয়তো বেঞ্জামিন তাকেই কিছু একটা করবে। কিন্তু বেঞ্জামিন সেই ছুরি নিয়ে একটা ওষুধের কৌটো খোলে এবং সেইটা থেকে কিছু ওষুধ বার করে বেলার হাতে লাগিয়ে দেয়। মানে বেলা বুঝতে পারছিল না যে বেঞ্জামিন তাকে সন্দেহ করছে কিনা। কিন্তু বেঞ্জামিন কিন্তু যা করার ঠিকই করছিল। এবার তোমরাই কমেন্ট করে জানাও তো যে বেঞ্জামিন কি এই পর্যায়ে বুঝে গেছিল যে এটা তার আসল স্ত্রী নয়, নাকি সে বেলাকেই নিজের আসল স্ত্রী ভাবছিল। এবার বেলা তখনই বেনকে বলে ওঠে যে আমরা বাইরে কবে যাব, আমার তো একটু শপিং করার দরকার আছে। এবং বেন তো তখনই বলে যে তুমি কি ভুলে গেলে কিছুদিন আগে তুমি হারিয়ে গেছিলে, তোমার শপিং এ যাওয়ার কোনো দরকার নেই, তোমার জন্য বাড়িতেই আমি কিছু স্টাইলিশ ডেকে আনছি। এবার সেখান থেকেই বেন বেলার জন্য একটি সুন্দর ডিজাইনার ড্রেস পছন্দ করে দেয়। এবার বেলা ড্রেসটা পরার পরই বেঞ্জামিন বেলাকে একটি নেকলেস পরিয়ে দিচ্ছিল এবং তখনই বেঞ্জামিন খেয়াল করে যে বেলার পিঠে কোনো বার্থ মার্ক নেই। এবার বেঞ্জামিনের আসল স্ত্রী গ্রেসির পিঠে তো একটা বার্থ মার্ক ছিল এবং বেঞ্জামিন বলে ওঠে যে গ্রেসি, তোমার পিঠের দাগটা কোথায় গেল? এবার বেলা তো তখনই বাহানা বানায় যে ওই দাগটা, আসলে ওই দাগটা নিয়ে আমার একটু ইনসিকিউরিটিস ছিল, তাই জন্য আমি প্লাস্টিক সার্জারি করিয়ে দাগটা সরিয়ে দিয়েছি। এবং বেঞ্জামিন তখনই বেলার গলার নেকলেসটা টেনে ধরে যে সত্যি আজকালকার দিনে কত কিছু উন্নত হয়ে গেছে, সার্জারি করিয়ে একটা জন্মদাগ মুছে ফেলা যায়, যেটার কিনা কোনো চিহ্নই আর থাকে না। কি হলো, তোমার গলায় লাগছে নাকি? আমি তো শুধুমাত্র নেকলেসটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছিলাম, বসো বসো জল খাও। মানে বেন কিন্তু এই সব কিছু ইচ্ছা করেই করছিল। কিন্তু বেন যে জলটা বেলাকে খেতে দিয়েছিল সেই জলে ঘুম পাড়ানোর ওষুধ মেশানো ছিল। তাই বেলা সেই জল খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। এবার রাতের বেলা হঠাৎই বেলার ঘুম ভেঙে যায় এবং সে চোখের সামনে গ্রেসিকে দেখতে পায়। গ্রেসি তো বেলার ওপর উঠে এসেছিল যে তুমি আমাকে মেরেছো, তোমার জন্য আমার মৃত্যু হয়েছে। এবং বেলা বলতে থাকে যে কিন্তু কিন্তু আমি তোমাকে মারিনি, আমার মা বাবাই এটা করেছে, তুমি তার জন্য ওদের শাস্তি দাও, আমাকে দিও না। এবং এই সব দেখে সে তো প্রচন্ড জোরে চেঁচাতে থাকে, কিন্তু আসলে এটা একটা দুঃস্বপ্ন ছিল। তাই এই সমস্ত চেঁচামেচি শুনে বেঞ্জামিন সেখানে ছুটে আসে এবং বেন তো তখনই বলে ওঠে যে গ্রেসি, তোমার বাবা মা তো অনেক বছর আগেই মারা গেছে, তো তুমি স্বপ্নে তোমার বাবা মার নাম ধরে কি বলছিলে? এবং বেলা তখনই বলে ওঠে যে না না, আসলে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, তাই জন্যই। এবার অপর দিকে আমরা এমিকে দেখতে পাই। আগের দিন বেনের সেক্রেটারি তাকে যে টাকাটা দিয়েছিল এমি সেটা দিয়েই নিজের একটা হসপিটাল তৈরি করে এবং এমি তার ক্যারিয়ারে বেশ ভালোই করছিল। এবং তখনই এমির সাথে একজন মহিলা দেখা করতে আসে এবং আমরা দেখতে পাই যে তার মুখে মাস্ক এবং চোখে চশমা লাগানো ছিল। এবার এমি তো তাকে বলে ওঠে যে ম্যাডাম, আমাদের হসপিটালে অনেক প্লাস্টিক সার্জেনি আছে যারা খুবই ভালো প্লাস্টিক সার্জারি করতে পারে, আপনি তাদের কারোর সাথেও কথা বলতে পারেন। কিন্তু মেয়েটি তো এমির সাথে কথা বলার জন্যই বদ্ধপরিকর ছিল এবং মেয়েটি অন্য কারোর সামনে কথা বলতেও চাইছিল না। এবার এমি তো তখনই সবাইকে সেখান থেকে বার করে দেয় এবং তখনই মেয়েটি তার চশমা এবং মাস্ক সরায় এবং আমরা দেখতে পাই যে এই মেয়েটা আসলে গ্রেসি, অর্থাৎ বেঞ্জামিনের আসল স্ত্রী ছিল, যার মুখটা কিনা ততদিনে একদমই ক্ষত বিক্ষত হয়ে গেছিল। মানে আসলে বেলার মা বাবাই এমনটা করেছিল। এবার গ্রেসি তো তখনই বলে ওঠে যে বেঞ্জামিনের থেকে আসলে ওই দিন আমি পালানোরই চেষ্টা করেছিলাম, প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে থাকতে থাকতে আমি সাফোকেট হয়ে গেছিলাম, কিন্তু তারপর আমার সাথে এমন হবে এমনটা আমি ভাবিনি। আর তাছাড়া এমনিতে হয়তো আমি এটাই ডিজার্ভ করি, কারণ আমি তো ওর সাথে ওর পয়সার জন্যই ছিলাম। বাড়ি থেকে পালানোর পরই তোমার মা বাবা আমায় কিডন্যাপ করে এবং তারপর তারা আমার মুখ চোখের এই অবস্থা করে আমাকে জলে ফেলে দেয়। কিন্তু তারপর বেঞ্জামিনের সেক্রেটারি আমাকে আবার খুঁজে বার করে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আগের দিন যে মহিলাকে বেঞ্জামিন ওই হুইলচেয়ারে বসিয়ে এনেছিল সেটা আসলে কিন্তু আসল গ্রেসি ছিল। কিন্তু গ্রেসি তখনই হাতের ইশারায় এমির কাছে সাহায্য চেয়েছিল, তাই এমি সেখানে গ্রেসির আসল পরিচয়টা ফাঁস করেনি। এবার এমি তো তখনই বলে ওঠে কিন্তু গ্রেসি, এখন তো তোমার এই সমস্ত কষ্ট আর ভোগ করতে হবে না, কারণ তোমার এই বেঞ্জামিনের স্ত্রীর পরিচয়টা তো অলরেডি বেলা নিয়ে নিয়েছে, তাহলে তুমি তো এবার স্বাধীনভাবে থাকতে পারবে। এবং গ্রেসি তো তখনই বলে যে সেটা আমি কি করে করব বলো, আমার তো তাহলে আর এই সমাজে কোনো পরিচয়ই নেই, কারণ আমার পরিচয় অলরেডি অন্য একজন বাচ্চে। এখন যদি আমি যাই কিছু করতে যাই না কেন, সেখানে আমার তো কিছু একটা আইডি বা আমার পরিচয় লাগবে, সেইটা আমি কোথা থেকে আনবো? তাই আমি তোমার কাছে এসেছি, দয়া করে আমার প্লাস্টিক সার্জারি করে দাও।
যাতে আমি একটা নতুন পরিচয় নিয়ে বাঁচতে পারি। এবার এমি তো তখনই বলে যে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এবং তখনই তার চেম্বারে হাজির হয় বেঞ্জামিন এবং বেলা। আসলে অনেক দিন ধরেই গ্রেসি এই এমির কাছে তার স্কিনের প্রবলেমের জন্য আসতো, তাই জন্য বেঞ্জামিন ও এমিকে আগে থেকেই চিনতো। এবার তারা এখানে আসার সাথে সাথেই গ্রেসি সঙ্গে সঙ্গে উল্টো দিকে গিয়ে লুকিয়ে পড়ে। এবার বেঞ্জামিন তো তখনই বলে যে আসলে আমার স্ত্রী গতকাল একটা দুঃস্বপ্ন দেখে হাত কেটে ফেলেছিল, তাই জন্যই আমি তোমার এখানে এনেছি। কিন্তু বেঞ্জামিন তখনই টেবিলের ওপর একটা সানগ্লাস লক্ষ্য করে, যেটা কিনা গ্রেসি সানগ্লাস ছিল। এবং বেঞ্জামিনের তো সন্দেহ শুরু হয়ে যায় যে তাহলে গ্রেসি আসলে কোথায়। এবং বেঞ্জামিন তখনই গ্রেসি যেখানে লুকিয়েছিল সেই দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এমি তো তখনই তাকে ডেকে বলে যে মিস্টার বেন, চিন্তার কোনো কারণ নেই। আপনার স্ত্রীর হাতে যে দাগটা হয়েছে ওটা একটু মলম লাগালেই কমে যাবে। আপনি আমাদের নার্সের সাথে চলে যান, সেই আপনাকে সব ওষুধ দিয়ে দেবে। আর আপনাকে এক্ষুনি আমাদের ভিআইপি ক্লায়েন্টদের মধ্যে নিযুক্ত করা হচ্ছে। এবার বেন তো নার্সের সাথে ওষুধ আনতে চলে যায়। এবং তখনই বেলা বলে ওঠে যে বাহ, আমার বোন তো দেখছি নতুন ক্লিনিকও খুলে ফেলেছে। এবং এমি তো তখনই বলে ওঠে যে বেলা, তোমার নিজের বলতে আর কি আছে বলো তো? এই যে পোশাক পরে আছো তাও গ্রেসির, তোমার এই মুখটা সেটাও অন্য একজনের। আর তুমি কি ভাবছো বেঞ্জামিন তোমাকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে? সে তোমাকে সন্দেহ করে না। সে তোমাকে যে নজরে দেখে সেটা দেখলেই বোঝা যায় যে সে তোমাকে বলির পাঠা হিসাবেই দেখছে। এবার বেলা তো তখনই বলে ওঠে যে কি বলছো তুমি? বেঞ্জামিন আমায় প্রচন্ড ভালোবাসে। এবং সে তো তখনই এমিকে ঠাস করে চড় মারতে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে সেখানে বেন চলে আসে। তাই তাদের এই সমস্ত কথা কাটাকাটি সেখানেই থেমে যায়। এবং এমি তো তখনই বলে ওঠে যে গ্রেসি, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, বিশেষত তোমার মুখটার। মানে এমি এটা একটু সার্কাস্টিক্যালি গ্রেসিকে বলেছিল। এবার তারা সেখান থেকে চলে যেতেই দরজার আড়াল থেকে আসল গ্রেসি বেরিয়ে আসে। এবং এমি তাকে বলে যে গ্রেসি, আমি তোমার প্লাস্টিক সার্জারি করতে তোমায় সাহায্য করব, তোমায় নতুন পরিচয় দেব। কিন্তু তার বদলে তোমায়ও আমাকে একটা সাহায্য করতে হবে। আমি বদলা নিতে চাই। মানে এমিকে গত জন্মে বেলা যে হত্যা করেছিল সেই হত্যার বদলা এমি নিতে চায়। এবার অপরদিকে আমরা বেলাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে কেটি এবং হেনরি বেলাকে কল করে টাকা চাওয়ার জন্য। কারণ কেটি আর হেনরির বাড়িতে ততদিনে লোন শার্করা এসে প্রচুর ঝামেলাঝাটি করছিল, তাদের মারামারি করছিল যে তাড়াতাড়ি আমাদের টাকা ফেরত দাও। কিন্তু বেলা তো তখনও কোনো রকমের টাকা হাতাতে পারিনি। তাই বেলা তার মা বাবাকে বলে যে তোমরা এখন ব্যাপারটা সামলে নাও, আমি দেখছি যে কি করা যায়। বেলা মনে মনে ভাবে যে ওই শয়তানি এমিটা একটা এত বড় ক্লিনিক খুলে ফেললো, আর আমি এত বড় লোক একজনকে বিয়ে করেও কিচ্ছু টাকা আদায় করতে পারলাম না। এবং বেলা তখনই গ্রেসির ক্লোজেটে যায়। তার ক্লোজেটে বেশ কিছু দামি ব্যাগ এবং অন্যান্য জিনিস রাখা ছিল, যেগুলো কিনা লিমিটেড এডিশন ব্র্যান্ডেড জিনিস ছিল। বেলা ঠিক করে যে এই সমস্ত ব্যাগ ট্যাগ বিক্রি করেই সে আপাতত টাকার জোগাড় করবে। এবার বেলা যখন এইসব দেখছিল তখনই সে লক্ষ্য করে যে তার ড্রেসিং টেবিলটা একদম ধুলো পড়ে গেছে। এবার বেলা তো চেঁচিয়ে ওঠে যে তোমরা সবাই কোথায় আছো? এখানে ধুলো পড়ে গেছে আর তোমরা কেউ সেটা পরিষ্কারও করতে পারোনি। এবং তখনই একজন কর্মচারী এসে বলে যে ম্যাডাম, কিন্তু আপনি তো আমাদের এই ঘরে কখনো আসতে বলেননি। আপনি সবসময় বলেন যেন আমরা ক্লজেটে কখনো না আসি। আপনার ক্লজেট আর স্যারের ওই সিক্রেট রুম, এখানে আমাদের সবারই যাওয়া মানা। এবং এই কথা শুনে বেলা বুঝতে পারে যে তার মানে এই ক্লজেটেই কিছু গোপন রয়েছে, যেটা লুকানোর জন্য গ্রেসি এখানে কাউকে আসতে দিত না। এবং বেলা তো এদিক ওদিক খুঁজতে শুরু করে এবং সেখানে গিয়ে সে একটা বাক্স খুঁজে পায়, যেই বাক্সে কিনা বেশ কিছু টাকার পেটেন্টের চেক ছিল। এবার সেই চেক নিয়ে পরের দিন বেলা হাজির হয় ব্যাংকে এবং সে সেই টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখান থেকে জানানো হয় যে এইগুলো এখন ইনভ্যালিড, কারণ এই টাকা অলরেডি তুলে নেওয়া হয়েছে। এবার এই কথা শুনে বেলার তো মাথা ঠিক থাকে না যে এখন তাহলে সে টাকা কোথা থেকে আনবে। এবার অপরদিকে আমরা এমি এবং আসল গ্রেসিকে দেখতে পাই। এবার এমি তো গ্রেসিকে জিজ্ঞাসা করে যে তাহলে আমাকে সত্যি করে বলো তো, যে তুমি বেঞ্জামিনের কাছ থেকে ঠিক কত টাকা চুরি করেছো?
এবার গ্রেসি তো তখনই বলে যে, "তুমি কি করে জানলে যে আমি ওর টাকা সরিয়েছি? আমি ওর প্রায় ৩০০ মিলিয়ন টাকা সরিয়েছি।" এমি বলে ওঠে যে, "আমি একজন প্লাস্টিক সার্জিয়ান তো। মানুষের মুখ বদলাতে মানুষের মন সম্বন্ধেও অনেক কিছু জানতে পারি। আমি বেঞ্জামিনকে দেখেই বুঝেছিলাম যে ওর এই সমস্ত ভালো মানুষই বা ভালো কাপল সেজে থাকা, এটা পুরোটাই একটা নাটক। ও একটা ভালো লোক হওয়ার নাটক করে যাতে কিনা ওর ইমেজটা সবার সামনে ভালো থাকে। যখনই ও ক্যামেরার সামনে তোমার সাথে অ্যাপিয়ার হয় তখনই ওর স্টক রেট বেড়ে যায়। কারণ একজন লাভিং হাজবেন্ড হিসেবে সবাই ওকে খুব ভালোবাসে।" এবং এমি তখনই বলে যে, "গ্রেসি, যে টাকা তুমি সরিয়েছো সেগুলো কিন্তু আর তোমার অ্যাকাউন্টে রাখলে হবে না, অন্য জায়গায় সরিয়ে নাও।" এবং গ্রেসি তখনই তার ব্যাংকে গিয়ে সেই ৩০০ মিলিয়ন টাকা সরিয়ে নিয়েছিল। তাই জন্যই বেলা যখন পরে ব্যাংকে গেছিল সে আর কিছু টাকাই পায়নি। এবার গ্রেসি তো তখনই বলে যে, "কিন্তু এমি, আমি তো এই চেকগুলো খুবই গোপন জায়গাতে লুকিয়ে রেখেছিলাম, তোমার বোন সেগুলো কি করে পেলো?" এবং এমি তো তখনই বলে যে, "কারণ বেলা এখন ভীষণ ডেসপারেট হয়ে গেছে, আমার বাবার বিজনেসও ফেল করেছে, তাই আমার বাবাও এখন ওকে চাপ দেবে টাকা আদায়ের জন্য। তাছাড়া ওরা যে লক্ষ্যটা নিয়ে গ্রেসি অর্থাৎ তোমাকে কিডন্যাপ করেছিল, যেটা কিনা ওই ১০০ মিলিয়ন টাকা পুরস্কারের লোভে, সেটা তো ওরা এখনো পায়নি। তাই জন্যই বেলার ওপর টাকা আদায়ের চাপ আরো বেড়ে যাবে এবং বেলা এই টাকা আদায়ের জন্যই এখন অনেক কিছু করবে। আর এই বিষয়টাকেই আমরা কাজে লাগাবো।" এবার গ্রেসি তো তখনই বলে যে, "তাহলে আমরা এর পরে কি করব?" এবং এমি তো তখনই বলে যে, "কাঠবিড়ালিরা শীতকালের আগে যেমন করে নাটস জমায়, ঠিক তেমন করেই বেলা এখন ডেসপারেট হয়ে পড়বে টাকা খোঁজার জন্য। এবং ও যত বেশি ডেসপারেট হয়ে পড়বে ও তত বেশি নিজের মৃত্যুকে কাছে ডেকে আনবে, কারণ বেঞ্জামিন ওর ওপর সর্বদাই নজর রেখেছে।" এবার আমরা দেখতে পাই বেলাকে। এবার বেলার মনে তো একটা সন্দেহ ছিলই যে বেঞ্জামিনের ওই সিক্রেট রুমে কি আছে। তাই সে বেঞ্জামিনের স্টাডি থেকে ওই রুমের চাবিটা চুরি করে এবং সে বেঞ্জামিনের সেই সিক্রেট রুমে প্রবেশ করে। এবং আমরা দেখতে পাই যে সেখানে তো অনেক হ্যান্ডকাফ জাতীয় জিনিসপত্র রাখা ছিল। এবার বেলা তো মনে মনে ভাবে যে আচ্ছা, এটা হচ্ছে বেঞ্জামিনের সিক্রেট। এবং বেঞ্জামিন তখনই সেই ঘরে ঢুকে আসে। বেলা ভাবে যে সে হয়তো বেঞ্জামিনের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে হাত করে নেবে, কিন্তু সে জানতো না যে বেঞ্জামিনের মনে আসলে কি রয়েছে। বেঞ্জামিন বলে যে, "গ্রেসি, তুমি তাহলে নিজে থেকেই আজকে এখানে এসেছো, তাহলে চলো আমাদের খেলা শুরু করা যাক।" এবং সে তো গ্রেসিকে অর্থাৎ কিনা বেলাকে একটি সিংহাসন মতো জায়গায় বসিয়ে তার হাত বেঁধে দেয়। এবার বেলা তো তখনও ভাবছিল যে এটা হয়তো বেনের কোনো রোম্যান্টিসিজমের ধাঁচ, কিন্তু সে জানতো না যে আসলেই বেন এতটাও রোম্যান্টিক না। বেন তখনই তার টেবিলের ওপর থেকে একটা কালো কাপড় সরায়, যার নিচে কিনা কোনো রোম্যান্সের জিনিস না, বরং ছুরি, সাঁড়াশি, করাত, এই ধরনের ভয়ঙ্কর জিনিস রাখা ছিল। এবার বেঞ্জামিন তো তখনই বলে ওঠে যে, "বলো গ্রেসি, এবার তোমার সাথে আমি কি করব?" এবার বেলা তো তখনই বলে ওঠে যে, "না, না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও।" এবং বেঞ্জামিন তখনই সামনের একটি বোর্ডে কিছু ফটো দেখায়। বেঞ্জামিন বলে ওঠে যে, "গত বছর ডিসেম্বরে তুমি আমার সাইন চুরি করে আমাদের কোম্পানির জিনিস সরিয়েছো। 25শে ডিসেম্বর তুমি ইল্লিগালি নিলাম করে আমাদের কোম্পানির টাকা সরিয়েছো। এই সব কিছু করে তুমি আমার কোম্পানি থেকে প্রায় ৩০০ মিলিয়ন টাকা সরিয়েছো, যে টাকা দিয়ে আমার গ্রুপকে আমি দাঁড় করিয়েছিলাম।" এবার বেলা তো মনে মনে ভাবতে থাকে যে আরে, এইসব তো আমি করিনি, এইসব করেছে ওর আগের স্ত্রী। কিন্তু এই কথা স্বীকার করার কোনো উপায় তো তার ছিল না। বেঞ্জামিন তার গলা টিপে ধরে বলে যে, "আমার কাছে সমস্ত প্রমাণ আছে যে এইসব তুমি করেছো। নাকি তুমি বলতে চাও যে এগুলো তোমার মতো দেখতে অন্য কেউ করেছে? তাহলে এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, তাই না?" এবং বেলা বলতে বাধ্য হয় যে, "হ্যাঁ, আমি স্বীকার করছি আমি এগুলো অন্যায় করেছি।" এবং এই কথাটা বেঞ্জামিন রেকর্ড করে নিয়েছিল। আমরা দেখতে পাই যে গ্রেসি যা যা কাজ করেছিল তার শাস্তি বেলাকে পেতে হয়। মানে বেলা যে টাকা চুরি করবে বা টাকা সরাবে সেই কাজ নিয়ে এখানে এসেছিল, সেই মিশন সে তো এখনো সাকসেসফুল করতে পারে না, কিন্তু তার আগেই তাকে গ্রেসির করে যাওয়া চুরির জন্য শাস্তি পেতে হয়। এবার আমরা অপরদিকে বেনের অফিসের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা তার অফিসের অনেক কর্মচারীকে দেখতে পাই। সেদিন তাদের একটা বোর্ড মিটিং ছিল, যেখানে কিনা তাদের কোম্পানির পরবর্তী ফাইন্যান্সিয়াল ডিরেক্টর কে হবে সেটা ঘোষণা করা হচ্ছিল। এবং বেন সেখানে এসে ঘোষণা করে যে তাদের কোম্পানির পরবর্তী ফাইন্যান্সিয়াল ডিরেক্টর হবে তার স্ত্রী।
এবার কেউ তো এই কথায় একটু আপত্তি জানায় যে এটা কি করে সম্ভব। কোনোদিনই গ্রেসি আমাদের কোম্পানির কোনো কাজে কোনোভাবে ইনভলভ ছিল না। আমরা এতদিন ধরে খাটাখাটনি করছি এই পজিশনের জন্য। এবং যেই লোকটি প্রতিবাদ জানায় বেন তো সঙ্গে সঙ্গে তার হাতে একটা পেন পুরো গেঁথে দেয় এবং তার এই নৃশংসতায় ভয় পেয়ে আর কেউই প্রতিবাদ জানানোর সাহস পায় না। সকলেই এক বাক্যে মেনে নেয় যে হ্যাঁ, পরবর্তী ফাইন্যান্সিয়াল ডিরেক্টর গ্রেসি হবে। এবং সকলে চলে গেলে বেন তো গ্রেসিকে অর্থাৎ কিনা বেলাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার কোম্পানি মানেই তো তোমার কোম্পানি, এবার থেকে সবকিছু তুমিই দেখবে এবং আস্তে আস্তে আমার কোম্পানির সমস্ত দায়িত্ব আমি তোমাকেই দিয়ে দেব। আমার এই গ্রুপ এখন তোমারই হাতে। কিন্তু হঠাৎ করে বেন এত ভালো কেন হয়ে গেল সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এবার বেলা তো মনে মনে খুব খুশি হয় যে বাঁচা গেল, এতদিন আমি এত কষ্ট সহ্য করেছি, এবার তার মজা আমি ভোগ করব। এবার অপরদিকে আমরা দেখতে পাই এমি এবং আসল গ্রেসিকে। এবার তারা তো খবরে দেখতে পায় যে বেঞ্জামিন বেলাকে এই গ্রুপের ফাইন্যান্সিয়াল ডিরেক্টর বানিয়ে দিয়েছে এবং এই খবর দেখে তাদের একটু সন্দেহ হয় যে বেঞ্জামিন যে কিনা এতটা ক্রূর, এতটা নিষ্ঠুর, সে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত কেন নেবে। এবং আমরা দেখতে পাই যে তারা যেখানে বসে কথা বলছিল সেখানে একটি লোক তাদের ওপর নজর রাখছিল এবং এমি সেটা লক্ষ্য করে। এবার তারা যখন সেই রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিল তখন সেই লোকটিও তাদের ফলো করে এবং এমি সঙ্গে সঙ্গে সেই লোকটির মুখে চোখে পেপার স্প্রে দিয়ে দেয়। এমি তো বলে ওঠে যে সত্যি করে বলো, কে তুমি, আমাদের ফলো কেন করছো। এমি সন্দেহ করছিল যে হয়তো বেনের লোক হতে পারে, কিন্তু আমরা দেখতে পাই যে এটা বেঞ্জামিনের দলের লোক ছিল না। সেই ছেলেটির হাতে একটা স্করপিও ট্যাটু ছিল, যেটা দেখে গ্রেসি চিনতে পারে এবং গ্রেসি বলে যে এটা তো স্করপিও গ্যাংয়ের লোক। আসলে এই দলের লোকেদের কাছ থেকেই এমি এবং বেলার বাবা মা টাকা নিয়েছিল, অর্থাৎ লোন নিয়েছিল। তাই জন্যই এমিকে ফলো করা হচ্ছিল। এবার এমির মাথায় তখনই অপর একটি বুদ্ধি চলে আসে বেলাকে আরো বেশি করে ফাঁসানোর। এবং এমি গ্রেসিকে নিয়ে স্করপিও দলের লিডার মিস্টার লু এর সাথে দেখা করতে আসে এবং এমি মিস্টার লুকে বলে যে মিস্টার লু, আমি আপনার থেকে কিছু টাকা লোন নিতে চাই। এবার মিস্টার লু তো তখনই বলে ওঠে যে কি টাকা, 10-20 হাজার টাকা লোন আমি দিই না, সুতরাং বেশি কিছু লাগলে তাহলেই আমার কাছে আসবে। এবার এমি তো তখনই বলে ওঠে যে না, আমার 50 মিলিয়ন টাকা লাগবে। এবং তখনই মিস্টার লু বলে যে তা না হয় দেবো, কিন্তু কিসের পরিপ্রেক্ষিতে দেব, তোমাকে তো কিছু একটা মর্টগেজ রাখতে হবে। তা তোমার না আছে বাড়ি, না গাড়ি, না কিছু, তুমি মর্টগেজ কি রাখবে। এবং এমি তখনই বলে যে আমি কিছুই রাখবো না, কিন্তু মিস্টার বেঞ্জামিন জোয়ের স্ত্রী যদি এখানে আসে তাহলে তাকে তুমি টাকাটা ধার দেবে তো। এবং মিস্টার লু তো বলে ওঠে যে বেঞ্জামিনের ওয়াইফ, কিন্তু বেঞ্জামিনের ওয়াইফ এই মেয়েটা কিনা সেটা আমি বুঝবো কি করে, এর মুখ তো মাস্ক দিয়ে ঢাকা, চোখে চশমা পরে আছে। এবং গ্রেসি তখনই বলে ওঠে যে মিস্টার লু, 3 বছর আগে সেই দিনের কথাটা কি আপনি ভুলে গেছেন। আপনার এই বা পায়ে যে খুঁড়িয়ে চলার স্বভাব, আপনি সবাইকে বলেন সেটা অ্যাক্সিডেন্ট, কিন্তু 3 বছর আগে বেনের সাথে মারামারিতেই এমনটা হয়েছিল। বেনই আপনার এই পাটা খোঁড়া করে দিয়েছিল, আমি কিন্তু সেই দিন উপস্থিত ছিলাম। আর এই ঘটনাটা আমি বাদে আর কেউই জানে না। আশা করি এবার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমি আসলে কে। আর আশা করছি আপনি আমাকে টাকা ধার দিতে 2 বার ভাববেন না। যতই হোক আপনার শত্রুর স্ত্রী আমি। এবার মিস্টার লু তো সঙ্গে সঙ্গে তাদেরকে টাকা ধার দিতে রাজি হয়ে যায়। এবার গ্রেসি তো বাইরে বেরিয়ে তাকে জিজ্ঞাসা করে যে এমি, তোমার কি টাকার দরকার ছিল, তুমি তো আমার কাছেই চাইলে পারতে, আমার কাছে যথেষ্ট রয়েছে। এবং এমি বলে যে না, আমি আসলে বেলাকে ফাঁসাতে চাই। আর শুধু বেলা না, বেলা আর বেন দুজনকেই আমি ফাঁদে ফেলতে চাই। এবং গ্রেসি তখনই বলে ওঠে যে বাহ, তাহলে দেখছি আমরা এই কাজে ভালোই পার্টনার হব। আর বেঞ্জামিনের থেকেও যে টাকাগুলো আমি সরিয়েছিলাম শুধুমাত্র নিচের জন্য সরাইনি বা লোভ করে সরাইনি। আসলে বেঞ্জামিনের ব্যবসায় আমার পারিবারিক ব্যবসা খেয়ে ফেলে এবং ওর এই ব্যবসায়িক চালের জন্য আমার বাবা আত্মহত্যা করতে বাধ্য হয়। তাই জন্যই আমি ওকে ইচ্ছা করেই বিয়ে করেছিলাম, যাতে ওর খেলাতে ওকেই হারাতে পারি। ওর থেকে এই 300 মিলিয়ন টাকা সরিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে এই টাকার আমার কোনোই দরকার নেই। যত টাকাই নিয়ে নিই না কেন, আমার বাবাকে তো ফিরিয়ে আনতে পারবো না। এবং এমি তাকে বলে যে গ্রেসি, তুমি আর কান্না করো না, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার তুমি শুধু ভালো কথাই ভাবো। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এবার আমি তোমাকে একটা নতুন চেহারা দেব, এবার তোমার প্লাস্টিক সার্জারির সময় এসে গেছে।
এবার আমরা বেলাকে দেখতে পাই। এবার বেলার কাছে তো এখন অফিসের অনেক দায়িত্বই ছিল এবং তার কর্মচারীরা তাকে জানায় যে সাপ্লায়ারদের অনেক পেমেন্ট বাকি রয়েছে। কিন্তু সেই সব পেমেন্ট করার টাকা তো তাদের কোম্পানিরা ছিল না। এবার বেলা তো বুঝতে পারে যে গ্রেসি যে ঝামেলাগুলো করেছে সেগুলোর ভোগান্তি তাকে ভুগতে হচ্ছে। এবং বেলা বলে ওঠে যে তোমাদের স্যার কি বলছে, বেন কি বলছে? এবং কর্মচারীরা বলে যে স্যার তো বলছে যে আপনি এখন ফাইন্যান্সিয়াল ডাইরেক্টর, তাই আপনাকে এই সমস্ত সামলাতে হবে। তারপর বেলা তো সঙ্গে সঙ্গে বেনের কাছে যায় যে বেন, এইসব হচ্ছে, এখন আমি কি করব? এবং বেন তখনই বলে যে কি করবে মানে, সেটা তোমাকেই ভাবতে হবে, তোমাকেই সমাধান বার করতে হবে। না হলে তোমার মনে আছে তো যে আমি তোমার সাথে কি করব? আশা করি আগের দিন তুমি বুঝতেই পেরেছো যে আমি কি করতে পারি। আমাকে সেইসব করতে বাধ্য করো না। এবং বেলা বুঝতে পারে যে এবার যা করার তাকেই করতে হবে। এবার বেলা তো বাড়িতে এসে কম্পিউটারে সার্চ করছিল যে কিছুদিনের মধ্যেই ৩০০ মিলিয়ন টাকা সে কোথা থেকে কামাবে। এবং তখনই তার সাথে একজন দেখা করতে আসে এবং সে তো এসে বলে ওঠে যে ও মাই গড গ্রেসি, তোমার সাথে কতদিন দেখা হয়নি। আমি তো তোমার নিখোঁজ হয়ে যাওয়ার খবর শুনেই ইউকে থেকে উড়ে এলাম। কি ব্যাপার, তুমি আমাকে মনে করতে পারছো না? আমি জয়েস, তোমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু আসলে এই জয়েসটা ছিল গ্রেসি। গ্রেসি এখন প্লাস্টিক সার্জারি করিয়ে তার মুখ চেঞ্জ করে নিয়েছিল এবং সে জয়েস সেজে বেলার সাথে দেখা করতে এসেছিল। এবার গ্রেসি অর্থাৎ আসল গ্রেসি বা জয়েস তো বলতে থাকে যে উফ গ্রেসি, তোমাকে কতবার বলেছি এই পায়রার খোপের মতো একটা বাড়ি ছেড়ে বড় একটা বাড়ি কেনো। আমি তো এইমাত্র ইংল্যান্ডে একটা ক্যাসেল কিনলাম, তোমাকে ফটো দেখাবো, দেখো। এবং এই বলে সে তো বেলাকে কিছু ফটো দেখাচ্ছিল তার ক্যাসেলের। সেখানে তার সাথে গ্রেসির একটা ছবি ছিল, মানে যেটা কিনা প্রমাণ করে যে সে এবং গ্রেসি আসলে বন্ধু, যদিও ফটোটা আসলে ফটোশপ করেই তৈরি করা ছিল। কিন্তু এই ছবি দেখে বেলা অন্তত নিশ্চিত হয় যে হ্যাঁ, এই মহিলাটা গ্রেসিরই বন্ধু। এবং বেলা তো এটাও ভাবে যে এই মেয়েটাকে দেখে তো বেশ বড়লোকই মনে হচ্ছে, সুতরাং এই আমাকে কিছু না কিছু সাহায্য করবে। এবং তখনই আমরা বুঝতে পারি যে জয়েস বা আসল গ্রেসির জামাতে যে ব্রোচটা লাগানো ছিল সেটা আসলে একটা হিডেন ক্যামেরা ছিল এবং তার কানেও একটা হেডসেট লাগানো ছিল, যেটা সাহায্যে বাইরে বসে এমি সবকিছু দেখতে এবং শুনতে পাচ্ছিল। আর জয়েস তো তখনই গ্রেসি অর্থাৎ বেলাকে বলে ওঠে যে তা গ্রেসি, তুমি তোমার বরের কাছ থেকে আর কত টাকা মারলে? এবং বেলা তখনই বলে যে না, আসলে এখন আমি আমার বরের কোম্পানি জয়েন করেছি। আসলে যে টাকাগুলো আমি সরিয়েছিলাম সেগুলোই রিকভারির চেষ্টা করছি। এই কথা শুনে জয়েস তো বলে ওঠে যে বাপ রে, তোমার বর এই সত্যিটা জানার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তোমাকে খুব শাস্তি দিয়েছে। ওর যা স্বভাব আমি তো জানি, নিশ্চয়ই তোমাকে ওই সিক্রেট রুমে নিয়ে গেছিল। ইস, এই বেঞ্জামিনটা কোনোদিনই শুধরাবে না। আগেও তুমি ওকে নিয়ে কতই না আমার কাছে নালিশ করতে। আসলে এইসব কথা বলে জয়েস বেলাকে এই অ্যাসিওরিটিটা দিচ্ছিল যে সে সত্যিই গ্রেসির বন্ধু। এবং তখনই জয়েস লক্ষ্য করে যে বেলার কম্পিউটারে একটা স্ক্রিন খোলা, যেখানে বেলা ১ মাসের মধ্যে ৩০০ মিলিয়ন টাকা কামানোর উপায় খুঁজছে। এবং তখনই আমাদের জয়েস বলে ওঠে যে গ্রেসি, তুমি কি ১ মাসের মধ্যে এইভাবে টাকা কামাবে ভাবছো নাকি? এবার বেলা তো তখনই বলে যে জয়েস, তুমি আমাকে ৩০০ মিলিয়ন টাকা ধার দিতে পারবে? এবং জয়েস বলে যে বাপরে, অত টাকা ধার আমি তোমাকে দিতে পারবো না, তবে আমি তোমাকে কিছু ট্রেডিং এর কথা বলতে পারি, সেখান থেকে তুমি টাকাটা কামাতে পারো। আমার একজন পার্টনার আছে যে এইসব বিষয়ে তোমাকে সাহায্য করবে। তুমি আমাকে কল করো, আমি তোমাকে ডিটেলস সবকিছু বলে দেব। এবং এই বলে সে তো সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এবং তখনই সে বেঞ্জামিনের মুখোমুখি হয়ে যায় এবং তখনই তার কান থেকে হেডসেটটা খুলে পড়ে যায় এবং আমরা দেখতে পাই যে বেঞ্জামিন সেই হেডসেটটা তুলে নেয়, যেটাই কিনা আসলে এমি কথা বলছিল। কিন্তু বেঞ্জামিন হেডসেটটা কানে লাগানোর সঙ্গে সঙ্গে গ্রেসি তার ফোনে কিছু গান চালিয়ে দেয়, যাতে কিনা বেঞ্জামিন কানে গানটাই শুনতে পায়। তাই বেঞ্জামিন তখনকার মতো তাকে আর কিছু বলে না, কিন্তু আমরা বুঝতেই পারি যে চালাক বেঞ্জামিন কিছু একটা সন্দেহ তো করেই ছিল। এবার জয়েস বা আমাদের আসল গ্রেসি বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং সে তো বলে যে সত্যি এতদিন পর ওই বিল্ডিং এ গিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল, বেরিয়ে এসে আমার শান্তি হয়েছে। এবং এমি তখনই বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, কোনো চিন্তা করো না, এবার আমাদের প্ল্যান খুব ভালোভাবেই সাকসেসফুল হবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। বেলা তো ড্রাইভ করে অফিসে যাচ্ছিল এবং তখনই কিছু গুন্ডাদের গাড়ি তার গাড়িকে ঘিরে ধরে
যেটা কিনা আসলে স্করপিও দলের লিডার অর্থাৎ মিস্টার লু এর গুন্ডারা ছিল। এবার আগের দিন তো এমির সাথে গ্রেসি গিয়ে টাকা ধার নিয়ে এসেছিল, কিন্তু এখন তো গ্রেসির মুখ নিয়ে বেলা বসেছিল, তাই সেইটা টাকা ফেরত নিতেই মিস্টার লু বেলার ওপর চাপ দিতে শুরু করে। এবার বেলা তো মনে মনে ভাবে যে এই গ্রেসি যে আমার জন্য কত কবর খুঁড়েছে তার ঠিক নেই। এবার আমি কি করব, এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? মানে এমি সব দিক থেকে বেলার ওপর বিশাল চাপের সৃষ্টি করেছিল, এবং এমি জানতো যে এইভাবে চারদিক থেকে বেলার ওপর ফাইন্যান্সিয়াল চাপ সৃষ্টি করলে সে কোনো না কোনোভাবে তার ফাঁদে পা দেবেই, এবং তাকে পুরোপুরি ব্যাংক্রাপ্ট করাই ছিল এমির উদ্দেশ্য। এবার আমরা দেখতে পাই যে বেলা তো এই সমস্ত টাকা পয়সা চাপে পড়ে তার বন্ধু জয়েস অর্থাৎ কিনা গ্রেসিকে কল করে, এবং সে বলে যে তুমি যে ট্রেডিং এর কথা বলছিলে আমি সেটা করতে চাই। এবার এমি আগে থেকে এরকম একটা নকল অ্যাপ বানিয়ে রেখেছিল, যে অ্যাপটা কিনা পুরোপুরি তারা চালাতে পারবে। সেখানে দেখানো হবে যে বেলা অনেক টাকা কামাচ্ছে এবং সে যে টাকাটা ইনভেস্ট করছে সেটা বহুত বহুত বেশি ভাবে রিটার্ন পাচ্ছে, কিন্তু আসলে সেরকম কিছুই হবে না, এবং এইসবের চক্করে তার শেষ যতটুকু টাকা রয়েছে সেটাও কারণ এই অ্যাপের পুরো বিষয়টাই ধোঁকাবাজি ছিল। এবার এই সমস্ত কথাই তো এমি আর গ্রেসি বসে আলোচনা করছিল, এবং তখনই সেখানেই চলে আসে বেঞ্জামিন। এবার বেঞ্জামিন তো তখনই বলে ওঠে যে বাবা জয়েস, তুমি তোমার স্ত্রীর বন্ধু, তুমি এখানে কি করছো? আর ডক্টর এমি এখানে কেন? তোমরা একে অপরকে চেনো নাকি? এবার এমি তো তখনই বলে ওঠে যে কেন, আমরা কি একে অপরকে চিনতে পারি না? এবং বেঞ্জামিন তখনই জয়েসকে বলে যে জয়েস, তোমার নাকি ওই কারেন্সির ব্যবসা খুব ভালো চলছে, তুমি নাকি ইউকেতে একটা ক্যাসেল কিনেছো। আমি ইউকের সমস্ত ক্যাসেল, প্রাইভেট ক্যাসেল কার কার নামে আছে সেগুলো চেক করলাম, কই সেখানে তো তোমার নাম পেলাম না। এবং জয়েস তো তখনই বলে ওঠে যে আসলে আমি ওটা নিজের নামে কিনিনি, অন্য নামে কিনেছি। এবং বেঞ্জামিন তখনই বলে ওঠে যে বাবা, খুব সুন্দর কথা বলেছো, ঠিকই তো, তুমি এত বড় লোক, তুমি কি আর নিজের নামে বাড়ি কিনবে? তবে একটা কথা আমি তোমাদের বলে দিই, আমার প্ল্যান কিন্তু কোনোভাবে খারাপ করার চেষ্টা করবে না। আমি জানি যে আমার স্ত্রীর মধ্যে অনেক গন্ডগোল আছে, কিন্তু সে এখনো আমার ব্যবহার করার যোগ্য। তাই আগে আমি আমার কাজ শেষ করব, তারপর তোমরা ওকে নিয়ে যা খুশি তাই করতে পারো। মানে আমরা বুঝতে পারি যে বেঞ্জামিন সবকিছুই বুঝে গেছিল এবং সে নিজেও কিছু একটা প্ল্যান করছিল। এবার সে চলে যেতেই গ্রেসি তো বলে ওঠে যে এমি, ও তো সবকিছু বুঝে গেছে, এবার আমরা কি করব? এবং এমি বলে যে এবার আমাদের প্ল্যান তাড়াতাড়ি সাকসেসফুল করতে হবে। এবার আমরা দেখতে পাই যে বেলা তো জয়েসের সাথে দেখা করতে আসে, অর্থাৎ কিনা গ্রেসির সাথে দেখা করতে আসে। এবং তখনই গ্রেসি যে 50 মিলিয়ন টাকা মিস্টার লুয়ের থেকে ধার নিয়েছিল সেখান থেকে 20 মিলিয়ন বেলাকে দেয়, যে তুমি এই টাকাটা ট্রেডিং এ কাজে লাগাতে পারো, তাহলে তুমি সেখান থেকে বেশ ভালো টাকাই রিটার্ন পাবে। কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, তোমাকে বেঞ্জামিনের ল্যাপটপ থেকে ওর যে পেটেন্টের ফাইলগুলো রয়েছে সেই সব কিছু এনে দিতে হবে। এবার বেলা তো এই কথায় রাজি হয়ে যায়, কারণ তার কাছে তখন টাকা পাওয়াটাই সবচেয়ে বড় কথা ছিল, এবং সে লুকিয়ে লুকিয়ে বেঞ্জামিনের ল্যাপটপ থেকে তার সবকিছু ট্রান্সফার করে নিচ্ছিল। কিন্তু তখনই সেখানে বেঞ্জামিন চলে আসে। এবার বেঞ্জামিন তো বলে ওঠে যে তুমি এখানে কি করছো গ্রেসি? এবং বেলা বলে যে কিছু না, আমি আসলে একটা সিনেমা দেখছিলাম। আসলে বেলা ততক্ষণে স্ক্রিনটা চেঞ্জ করে দিয়েছিল, এবং বেঞ্জামিন তো তখনই বলে যে গ্রেসি, আমিও তোমাকে একটা খবর দিতেই আসছিলাম। আমার কোম্পানির সমস্ত শেয়ার আমি এখন থেকে তোমার নামেই করে দেব। এই পুরো কোম্পানিটাই আমি তোমার নামে লিখে দিচ্ছি। নাও, এখানে সাইন করে দাও। এবার বেলা তো প্রচন্ড খুশি হয় যে সে যেটা করতে এসেছিল সেটা এত সহজে হয়ে যাবে, বেন তাকে হাতে তুলে ধরিয়ে দেবে সেটা তো সে ভাবেনি, এবং সে হাসি খুশি মনে সাইন করে দেয়। এবং বেলা চলে যাওয়ার পরই বেঞ্জামিন তার সেক্রেটারিকে ফোন করে যে এক্ষুনি আমার আমেরিকা যাওয়ার একটা টিকিট কাটো, রিটার্ন টিকিটের কোনো দরকার নেই, কারণ আমি আর কখনোই ফিরবো না। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে বেলা তো তার কথা মতো সেই পেন ড্রাইভটা এসে গ্রেসিকে বা জয়েসকে দেয়, যেটা কিনা তার দেওয়ার কথা ছিল, এবং সেই পেন ড্রাইভটা জয়েস দেয় এমিকে। আসলে এই সমস্ত পেটেন্ট নিয়ে বেঞ্জামিন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল, অর্থাৎ সে তো টাকা পয়সা নিয়ে ভেগে যাবে, এবং তার কোম্পানির যে দেনা ঠেনা রয়েছে সেই সবকিছুই বেলাকে সহ্য করতে হবে, কারণ এখন কোম্পানি বেলার নামে। কিন্তু এমি আর গ্রেসি দুজনেই চেয়েছিল যে বেলার সাথে সাথে বেঞ্জামিনকেও তারা যেন শাস্তি দিতে পারে।
এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেদিন কিনা বেলা বেঞ্জামিনের কোম্পানির সমস্ত দায়িত্ব গ্রহণ করবে এবং সেই উপলক্ষে একটি ব্যাংকোয়েটের আয়োজন করা হয়। এবং সেই ব্যাংকোয়েটে আমরা তো কেটি এবং হেনরিকেও দেখতে পাই। এবং তখনই সেখানে এমিও আসে। এবার কেটি আর হেনরি তো বলে ওঠে যে তুমি এখানে কি করছো, এবং এমি বলে যে কেন, আজকে আমার বোনের এত বড় একটা দিন, সেখানে আমি থাকবো না সেটা কি কখনো হয়? তাছাড়া আমার মনে হয় যে এরপর কখনোই আর আমার বেলার সাথে দেখা হবে না, তাই আজকেই আমি ওর সাথে দেখা করতে এসেছি। কিছুক্ষণ পরে সেখানে বেঞ্জামিন হাত ধরে বেলাকে নিয়ে আসে এবং বেঞ্জামিন ঘোষণা করে যে আজকে আমি জো গ্রুপ থেকে রিজাইন করছি এবং আজকের পর থেকে সমস্ত দায়িত্ব নেবে আমার স্ত্রী গ্রেসি। গ্রেসিকে আমি স্টেজে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। গ্রেসি অর্থাৎ বেলা তো তখনই পোডিয়ামে দাঁড়িয়ে বলে যে আজ থেকে 1 মাস আগে আমি কিছুদিনের জন্য হারিয়ে গেছিলাম এবং তখন একজন খুবই কাইন্ড কাপেল আমাকে সেভ করে। তাদেরকে আমি আজকে সম্মান জানাতে চাই। আজকে আমি এই কোম্পানির মালিক হয়েছি। এরপর থেকে আমি তাদেরকে নিজের মা-বাবার মতনই খেয়াল রাখবো। মানে আসলে বেলা চালাকি করে তার মা-বাবাকেও কোম্পানিতে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে কিছু লোক চলে আসে এবং তারা তো নানা রকম প্ল্যাকার্ড নিয়ে চেঁচাতে শুরু করে যে আমাদের টাকা ফেরত দাও। তোমরা আমাদের সাপ্লাই নিয়ে আমাদের টাকা দাওনি। একজন কর্মচারী বলে ওঠে যে তোমরা আমার 4 মাসের টাকা দাওনি। সেই সব টাকা ফেরত দাও। এবং ততক্ষণে তো বেঞ্জামিন সেই ঘর থেকে পালিয়েছিল। এবার বেঞ্জামিনের সেক্রেটারি তো তখনই বলে ওঠে যে এখন থেকে এই কোম্পানির মালিক গ্রেসি, সুতরাং টাকা চাওয়ার হলে তার কাছে চাইবে। এবং সে তখনই বেঞ্জামিনের রেকর্ড করা ওই কথাটা শুনিয়ে দেয়। মানে বেঞ্জামিন যে আগে রেকর্ড করেছিল না, যে বেলা স্বীকার করছে সেই 300 মিলিয়ন টাকা সরিয়েছে, সেই কথাটা। সেক্রেটারি বলে যে আসলে গ্রেসের জন্যই আমাদের কোম্পানির এই অবস্থা হয়েছে। কোম্পানি প্রায় ব্যাংক্রাফট হতে বসেছিল, তাই জন্য তোমাদের যা যা টাকা দেওয়ার ব্যাপার সেগুলো ওই সলভ করবে। এবং সেক্রেটারিও তখন সেখান থেকে পালিয়ে যায়। এবার গ্রেসি অর্থাৎ বেলা তো তখনই বলে ওঠে যে এত ভয় পাওয়ার কি আছে, তোমাদের সকলের টাকা আমি দিয়ে দেব। এবং সে তার সেই ভন্ড অ্যাপ খুলে দেখা, যে এই যে দেখে নাও আমার কাছে টাকা রয়েছে, এখনই কল করে আমি টাকা উইথড্র করে নিচ্ছি। এবং কল করার কিছুক্ষণের মধ্যেই দুটি লোক 2 সুটকেস টাকা নিয়ে চলে আসে। এবার বেলা তো সেই টাকা লোকগুলির দিকে ছুঁড়ে দিয়ে বলে যে নাও তোমাদের টাকা আমি শোধ করে দিলাম। কিন্তু সেই সব টাকাই নকল টাকা ছিল। এবং বেলা বুঝতে পারে যে সে কি ফাঁদেই না পড়েছে, সে আর কোনোভাবেই এখান থেকে রিকভারি করতে পারবে না। এবং এরকম বিপদের সময় তার মা বাবাও তো তাকে ছেড়ে চলে যায়, যে আমাদের আর তোমার প্রতি কোনো দায় নেই, তুমি এখন বেঞ্জামিন জোয়ের স্ত্রী। এবং তারা যখন পালিয়ে যাচ্ছিল তখনই এমি স্ক্রিনে একটি ভিডিও চালিয়ে দেয়, যেটাই কেটি আর হেনরি গ্রেসিকে খতম করার চেষ্টা করছিল, তার দেহটা জলে ফেলার চেষ্টা করছিল। এবং এই ভিডিও থেকেই প্রমাণিত হয় যে কেটি আর হেনরি দুজনেই দোষী। এবং তখনই তাদেরকে সেখান থেকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে বেলার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল, কারণ তার এমন অবস্থা হয়েছিল সেখান থেকে সে কি করেই বাড়ি কভার করবে। এবং তখনই তাকে স্করপিও গ্যাংয়ের লোকেরা কিডন্যাপ করে নেয়। এবার ওদিকে বেঞ্জামিন তো দেশ ছেড়ে পালাচ্ছিল এবং বেঞ্জামিনের কাছে স্করপিও গ্যাংয়ের লিডার অর্থাৎ মিস্টার লুয়ের একটি ভিডিও কল আসে, যে তোমার স্ত্রীকে আমরা ধরে নিয়েছি, তুমি যদি আমাদের টাকা ফেরত না দাও তাহলে তোমার স্ত্রীকে কিন্তু আমরা খতম করে ফেলবো। এবং বেঞ্জামিন তো তাদের বলে যে তোমরা যা খুশি করো, আমি আমার স্ত্রীকে ফেরত নেওয়ার জন্য কোথাওই যাচ্ছি না। এবং আমরা দেখতে পাই যে মিস্টার লুয়ের সাথে তখন সেখানে এমি আর গ্রেসিও দাঁড়িয়েছিল। এবার এমি তখনই মিস্টার লুকে সেই পেন ড্রাইভটা দেয়, যেটা কিনা বেঞ্জামিনের সমস্ত পেটেন্টগুলি ছিল। এবং মিস্টার লু ভিডিও কলে সেই পেন ড্রাইভটা দেখায় যে বেন, তোমার স্ত্রীর কেয়ার তুমি না করলেও এইটার কেয়ার নিশ্চয়ই তুমি করো, তাই এটা যদি ফেরত চাই তো আমার কাছে এক্ষুনি এসো। এবার স্বাভাবিকভাবেই বেঞ্জামিন তো তার টাকা পয়সার জন্য সঙ্গে সঙ্গে সেখানে ছুটে চলে আসে। লু বলতে থাকে যে বেঞ্জামিন, এটা মনে হচ্ছে তোমার খুব প্রাণের প্রিয় জিনিস, তুমি আমার পা ভেঙে দিয়েছিলে, এবার দেখো তোমার এই জিনিস আমি কি করি। এবং তখনই বেঞ্জামিনের সাথে লুয়ের লোকেদের মারামারি লেগে যায় এবং দুই পক্ষ মারামারি করে প্রায় একে অপরকে সেখানেই খতম করে ফেলে। আমরা দেখতে পাই যে এই হাতাহাতি মারামারিতে মিস্টার লু তো সেখানেই মারা গেছিল এবং বেনের অবস্থাও খুবই খারাপ ছিল।
এবার তখনই সেখানে জয়েস এবং এমিও আসে। এবার বেন তো জয়েসকে দেখে চিনতে পেরেছিল যে এটা তার আসল স্ত্রী এবং বেন বলে ওঠে যে, "আমাকে বাঁচাও গ্রেসি।" এবং গ্রেসি বলে যে, "তোমাকে বাঁচাবো? তোমার মনে হয় মনে নেই যে ৫ বছর আগে একটা লোককে তুমি মরতে বাধ্য করেছিলে? তোমার এই ব্যবসার জন্যই আমার বাবা মারা গেছিল। বিবাহিত জীবনের প্রত্যেকটা দিন আমি তোমার সাথে কম্প্রোমাইজ করেছি শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। আর আজকে আমি সেই বদলা নিতে পারছি।" এবং এই বলে গ্রেসি তো লাথি মেরে বেনকে সরিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে বেন তো সেখানেও খতম হয়ে যায়। এবার সেখানে তো আমরা বেলাকেও দেখতে পাই যার মুখটুক কিনা একদমই বদলে গেছিল এবং বেলা তো এমির হাত ধরে বলে ওঠে যে, "এমি, আমরা তো দুই বোন বলো, তাহলে তুমি আমাকে অন্তত সাহায্য করো। আমি কথা দিচ্ছি যে আমি কখনো আর কোনো রকমের বদমাইশি করব না।" এবং এমি তো তখনই বলে যে, "বেলা, অলরেডি তুমি একবার নিজের মুখ বদল করে একজন অন্যের মুখ লাগিয়েছো। আর কতবার প্লাস্টিক সার্জারি করবে? তোমার পুরনো মুখ আমি তোমায় আর ফিরিয়ে দিতে পারবো না।" এবং বেলা তো পুরোই পাগলের মতো হয়ে যায় এবং সে খালি বলতে থাকে যে, "আমি দুনিয়ার সবচেয়ে বড়লোক ব্যক্তির স্ত্রী। আমি সবচেয়ে বড়লোক ব্যক্তির স্ত্রী। কেউ আমার সামনে একদম মুখ তুলে তাকাবে না।" এবং এই বলতে, বলতে সে সেই অন্ধকারেই হারিয়ে যায়। অপরদিকে আমরা এমি এবং গ্রেসিকে দেখতে পাই। গ্রেসি তার বিবাহিত জীবনের সমস্ত স্মৃতি জ্বালিয়ে দেয় এবং এমি আর গ্রেসি দুজনেই তাদের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছিল এবং তারা ঠিক করে যে তারা এরপর এমির হসপিটালটারই আরো বেশি উন্নতির পিছনেই কাজ করবে। এবং এখানেই আমাদের এই পুনর্জন্ম এবং রিভেঞ্জের ড্রামা শেষ হয়। তো এই ড্রামাটা অন্যান্য ড্রামার থেকে বেশ খানিকটা আলাদা ছিল। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সাসপেন্স থ্রিলার টাইপের ড্রামা কি তোমরা ভবিষ্যতে আরো দেখতে চাও? সেটাও অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। তাহলে কিন্তু ড্রামাগুলো চটপট দেখতে পাবে। দেখা হবে পরের ভিডিওতে।